KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী, আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আলোচনায় স্বাগত জানাবো তোমাকে। একদিকে আমরা গত কয়েকদিন ধরে মেসি ম্যানিয়া নিয়ে আলোচনা করছি এবং পাশাপাশি আইপিএল এর খবরও আপনাদের জানাবো। তবে যে ছবিটা, যে স্বপ্নভঙ্গের ছবিটাই কলকাতা দেখলো, সেই স্বপ্ন পূরণের ছবি বোধহয় দেখলো হায়দ্রাবাদ, মুম্বাই এবং আজকে দিল্লি। এবং এই তিনটে জায়গাতেই কার্যত মেসি ম্যাজিক, এবং এই তিন জায়গায় স্মরণীয় হয়ে থাকলো, ফ্রেম হয়ে থাকলো। এবং বলা যেতে পারে যে ক্রিকেটের মক্কা হিসেবে কলকাতার যে বার্তা বিশ্বের কাছে পৌঁছলো আগামী দিনে, এবং যে দিন শনিবার যে ঘটনা যুবভারতীতে যে বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছিল, অবশ্যই সেটা লজ্জার দিন হয়ে থাকবে, কলঙ্কের দিন হয়ে থাকবে ভারতীয় ফুটবল ইতিহাসে। জয়জ্যোতি, গতকালও আমরা এই নিয়ে অনেক আলোচনা করেছিলাম। আমার মনে হয় রেসটা চলবে, কারণ এখনো পর্যন্ত এই বিশৃঙ্খলার ঘটনায় আমরা যে আপডেট পেয়েছি এবং দর্শকদের জানিয়েছি যে 5 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, 6 জনকে তলবও করা হয়েছে এবং ইতিমধ্যে হাইকোর্টেও মামলা চলছে। কিন্তু এত কিছু তো হওয়ার ছিল না। শুধুমাত্র ক্রীড়াপ্রেমীরা, ফুটবল প্রেমী, আপামর বাঙালি মেসিকে দেখতে চেয়েছিলেন। মেসি যেন শট মেরে গ্যালারিতে গোল ছুড়ে দেন, এই ছবিগুলোই কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। ছবিটা এরকম হলো না, কোথায় খামতি ছিল? দেখো, আজ প্রায় 3 দিন ধরে আমরা এটাই কিন্তু আলোচনা করে যাচ্ছি এবং আগামী 3 দিনও এই আলোচনাই হয়তো হবে, কারণ রেসটা তো থেকে যায়। আর যখন নাকি বাকি ভেন্যুগুলোতে হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লি যখন সাকসেসফুলি তারা ইভেন্টটা অর্গানাইজ করলো, তখন আরও মানে কষ্ট এবং হতাশাটা বাড়ছে। কারণ এই মুহূর্তগুলো তো কলকাতায় যারা এসছিলেন, মেসি যেসব ভক্তরা এসছিলেন, তাদেরও তো প্রাপ্য ছিল, তারা তো পেলো না। ঠিক আছে, এবং সমস্যাটা কি হয়েছে গতকাল তুমি যদি দেখো মুম্বাইতে এই অনুষ্ঠান, এবং সেখানেও কিন্তু একটা বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী অমৃতা, তিনি গিয়ে সেলফি তুলেছেন, সব ঠিক আছে। এবার সেটা অবশ্যই মানে এটা তিনি করতে পারেন না, যতই তিনি মানে যতই এটা ফ্যান বয় বা ফ্যান গার্ল মুভমেন্ট হোক না কেন। কিন্তু একটা জায়গায় মুম্বাই পার্থক্য করে দিয়েছে, সেটা হচ্ছে যে কলকাতায় যে জটলাটা ছিল মেসিকে ঘিরে, ওই সামনে 100 জন, পেছনে 100 জন, কারা এই 100 জন, অনেক হাই প্রোফাইলের পরিবারবর্গও ঢুকে গিয়েছেন, এই জিনিসটা কিন্তু মুম্বাইতে ছিল না। এবং ওখানে দেখো অনেক ফাঁকা ফাঁকা, এবং দিল্লিতেও তাই। দিল্লিতেও আজকে যদি তুমি দেখো, যে জিনিসটা মানে কলকাতা চাইছিল, সল্টলেক স্টেডিয়াম চাইছিল, সেই জিনিসটাই কিন্তু আজকে বাকি 3টে ভেন্যু দেখালো। হায়দ্রাবাদ আমি মনে করবো যে দুর্দান্তভাবে অর্গানাইজ করেছে, এবং যেটা মানে সেদিন হলো, কলকাতার যে ইভেন্টটা হলো সেই দিন রাতেই এই মানে বিপরীত চিত্র আমরা হায়দ্রাবাদ নিজাম শহরে দেখলাম। এবং তারপর মুম্বাইতেও মানে আবেগ ঘন মুহূর্ত, সচিন টেন্ডুলকার জার্সি তুলে দিচ্ছেন মেসিকে, মেসি বল হাতে দিচ্ছেন না সচিন টেন্ডুলকারকে। তো এগুলো তো মানে লাইফ টাইম মোমেন্ট, এই সল্টলেক স্টেডিয়ামেও হতে পারতো। এবং আরও একটা বিষয় যেটা দেখার, সেটা হচ্ছে গতকাল আমি একটা জিনিস নোটিস করলাম এবং আজকেও সেটা দেখলাম, যে গতকাল সুনীল ছেত্রী ছিলেন ইন্ডিয়ান ফুটবলের আইকন, তার সঙ্গে করমর্দন করেন, মেসির সঙ্গে করমর্দন করেন, দুজনের সাক্ষাৎ হয়, ফ্রেমবন্দি মুহূর্ত মানে আমরা দেখি ওয়াংখেড়েতে। একই রকমভাবে আজকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও কিন্তু বাইচুং ভুটিয়াকেও আমরা দেখি যে লিওনেল মেসির সঙ্গে করমর্দন করছেন, একদম ফ্রেমবন্দি মুহূর্ত। বা বাইচুং আর মেসি, বাইচুং, সুনীল ছেত্রী, এরা কিন্তু আবেগ ভারতীয় ফুটবলে। আজকে যেখানে কলকাতা ফুটবলের মক্কা, একটা সময় ভারতীয় দলে, ভারতীয় চূড়ান্ত একাদশে সব বাংলা থেকেই ফুটবলার থাকতো, সেখানে একবারের জন্য কেউ ভাবলো না যে এই আইকন মানে এই বাইচুং ভুটিয়া বা সুনীল ছেত্রীর যে পরিচিতি, এখানে এই মানে রুটটা তো কলকাতা থেকেই। তো সেক্ষেত্রে এদেরকে কলকাতায় আনা যেত না এবং আরও সুন্দরভাবে অর্গানাইজ করা যেত না? আর ওই একটা কথাই বারবার বলবো, যে মুম্বাই কিন্তু সেলফি মানে মুম্বাইয়ের মুখ্যমন্ত্রীর স্ত্রী সেলফি তুলে সেরকম মানে রোশানলে পড়েননি কেন? কারণ মেসিকে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে যারা যারা ছিলেন তারা কিন্তু দেখতে পেয়েছেন। মেসি সেখানে পুরো রাউন্ড দিয়েছে, বল পায়ে ছুঁড়ে গ্যালারিতে ফেলেছে। ঠিক আছে, মানে উনার সেলফি তোলাটা তাদের মেসি দর্শনে বাধা হয়ে দাঁড়ায়নি। এবার এখানে পার্থক্যটা এখানে এটাই হয়ে গিয়েছে যে
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এরকম একটা মুহূর্ত হতে পারতো, কিন্তু মেসিকে ঘিরে যে জটলাটা এবং তারপর দীপলকে খোঁচা দেওয়া বা যেটা মানে শোনা যাচ্ছে, তারপরে মেসির টিম কি করে মানে সেখানে কন্টিনিউ করবে, কর্মসূচি তো কাটছাট হবেই, সেখানে প্রিন্স অফ ক্যালকাটা এসেও কিছু করতে পারবেন এবং করতে তিনি পারেনও না কিছু। তাই এটাই বলবো যে খুব হতাশাজনক যে কলকাতার ছবিটা এরকম বিশৃঙ্খলাময় একটা ছবি, যেখানে হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লি বেশ মানে ভালো মতো সফল কিন্তু এই মেসি ইভেন্ট অর্গানাইজ করার ক্ষেত্রে। একদম, এবং প্রত্যেকটা জায়গায় যেন এক একটা ফ্রেম, এক একটা মুহূর্ত তৈরি হলো। আমরা উদ্যোক্তা গ্রেফতারের পর অনেক কথা বলছি, উদ্যোক্তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে, তবে তোমার কি মনে হয় যে এই যে একটা পরিকল্পনা নিয়ে একটা অনুষ্ঠান, যে ইভেন্টে এতটা বিশৃঙ্খলা, কোন জায়গাগুলো আরো বেশিভাবে দেখা উচিত ছিল, যে জায়গাগুলো কোনো রকম অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খল হলো না এই তিনটে জায়গায়? একটা কথাই বলবো যে লিওনেল মেসি, ডিপল এবং সুয়ারেজ যখন মাঠে ঢুকছেন তখন এই যে এন্ট্রিটা রেস্ট্রিক্টেড করে দিল না কেন, ওই সামনে এতজন পেছনে এতজন, মানে এটা হচ্ছে এটা কি, এটা তো লিওনেল মেসি বা একটা ইভেন্ট, এত বড় ইভেন্ট যেখানে এত মানুষ, আসাম থেকে মানুষ এসছেন দেখতে, নেপাল থেকে এসছেন, মানে এত টাকা জমিয়ে তারা স্যালারির টাকা 3 মাসের স্যালারির টাকা জমিয়ে, কষ্টের টাকা জমিয়ে এসছেন, এটা তো মানে যেখানে মেসি ঢুকছে সেই সময় তো যতটা করারই দরকার ছিল না। যারা যারা সল্টলেক স্টেডিয়ামে সেদিন ছিলেন তারা একদম বুঝতে পারবেন যে মেসিকে মানে দেখাই যাচ্ছিল না, পিপিলিকার মতো মনে হচ্ছিল লিওনেল মেসিকে, এবং একদম ঢেকে দিয়েছিলেন না, আশেপাশে যারা ছিলেন তারা ঢেকে দিয়েছিলেন। এই জিনিসটা কিন্তু বাকি 3টি ভেন্যুতে হয়নি। মেসিকে স্পেস দেওয়া হয়েছে বাকি 3টি ভেন্যুতে, যেখানে তিনি বলের জাগলিংও দেখিয়েছেন, বাচ্চাদের সঙ্গে ফুটবলও খেলেছেন এবং পেনাল্টি কিক মারতেও দেখা যায়। তো এই মুহূর্তগুলোই তো দেখার। তিনি যে ফুটবল ম্যাচ খেলবেন না সেটা তো আমাদের জানা কথা, কারণ কেন খেলবেন না সেটাও আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি যে কেন ভারতে ফুটবল ম্যাচ খেলেনি। এটা অনেকে প্রশ্ন যে কেন তিনি একটা ম্যাচ খেললেন না, 4টে ভেন্যুতে গেলেন। খেলবেন না এই কারণেই, তার যে ইন্স্যুরেন্স করা লেফট ফুটে যে টাকাটা তিনি পাবেন, মানে বিরাট অঙ্কের টাকা, সেটা কিন্তু ওই ইন্টার মায়ামি বা আর্জেন্টিনার হয়ে খেললেই তিনি সেই কোনো কারণে যদি ইনজিওর্ড হয়ে যান, সেটা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোনো এক্সিবিশন ম্যাচ এবং ফ্রেন্ডলি ম্যাচের ক্ষেত্রে কভার করবে না, যেটা ইন্টারন্যাশনাল ম্যাচের বা অফিসিয়াল ম্যাচের ক্ষেত্রে সেটা কভার করবে। তো এই কারণে তিনি খেলেননি। তবে খেলার তো প্রয়োজন নেই, এই যে মুহূর্তগুলো যে তিনি বাচ্চাদের সঙ্গে খেলছেন বা করমর্দন করছেন এবং মেসিকে দেখা যাচ্ছে, মেসি যে 2 লাইন বলছেন, বক্তব্য রাখছেন, সেটা শুনতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই দিনও যারা যারা মানে গিয়েছিল যেসব দর্শকরা, তারা কিন্তু এই কথাই বলছিলেন যে আমরা তো বেশি কিছু চাইনি, আমরা চেয়েছিলাম মেসিকে ভালো মতন দেখতে, একটু পায়ে বল নিয়ে জাগলিং দেখাবে, এই জিনিসটাই তো হতে মানে হয়নি। মেসি যা আমরা খবর পেয়েছি যে মেসি এখানে গোল পোস্টে গিয়ে পেনাল্টি শটও দিতে চেয়েছিলেন, কিন্তু এমন জটলা যে তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়, সল্টলেক স্টেডিয়াম থেকে বের করে নিয়ে যাওয়া হয়। আর এরা হচ্ছে মেসির টিম হচ্ছে স্ট্রিক্ট প্রফেশনাল, কোনো রকম সেখানে কিন্তু অন্য মানে আবদার শোনা হবে না। আরেকটা বিষয় বলি যে আজকে দিল্লিতে জয় শাহ, আইসিসি প্রধান, আইসিসির হত্যাকর্তা এখন জয় শাহ, তিনি 3টে জার্সি তুলে দেন এবং জার্সি সুয়ারেজকে তুলে দেন, লিওনেল মেসিকে তুলে দেন, ডিপলকে, মেসিকে 10 নম্বর জার্সি, ভারতের জার্সি, ইন্ডিয়ান টিমের জার্সি, মেসি 10, সুয়ারেজের 9 নম্বর জার্সি সুয়ারেজকে, এবং একই সঙ্গে ডিপলকে 7 নম্বর জার্সি তুলে দেন। একই সঙ্গে আসন্ন যে T20 ওয়ার্ল্ড কাপ, সেই T20 ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচ, ভারতের প্রথম ম্যাচের টিকিটও, অফিসিয়াল টিকিটও কিন্তু হাতে তুলে দেন লিওনেল মেসি। তাই সব কিছু হলো, কিন্তু ওই একটা আফসোস থেকে যায়, যেখানে কলকাতা ফুটবলের মক্কা, সেখানে একটা বিশৃঙ্খলার ছবি, কিন্তু বাকি 3টি ভেন্যুতে মেসি কিন্তু মাতিয়ে দিয়ে গেলেন। মেসি মিনিয়ায় আক্রান্ত হলো প্রত্যেকে। তবে কলকাতার এখন খবর হচ্ছে যে কজন তলব হলো, কজন অ্যারেস্টেড হলো, এটা কিন্তু কাম্য ছিল না। আমরা সেই সবুজ মাঠে ফিরতে চেয়েছিলাম এবং সবুজ মাঠে মেসির পায়ে ভেলকি দেখতে চেয়েছিলাম। একদমই তাই। এবং এখনো পর্যন্ত যে খবর আমরা প্রত্যেক দিনই বলছি যে এই গোটা ঘটনায় কতজন গ্রেফতার হলেন বা কাদের তলব করা হয়েছে, এই ছবিগুলো বোধহয় কলকাতা দেখার জন্য অপেক্ষা করেনি। আপামর ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমীরা তারা অপেক্ষা করেছিলেন। তবে গতকালও তুমি বলছিলে যে এই যে সেলফি তোলার জন্য তাকে ঘিরে যে একটা ভিড়, আমার মনে হয় না যে এই ভিড়টা বা এই ক্রাউডটা কিন্তু খুব একটা এক্সপেক্টেড ছিল, কারণ এই যে বাকি 3টে ভেন্যুতে
সেলফি তোলা নিয়ে কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর স্ত্রীর, কিন্তু তবে যে ক্রাউডটা এই কলকাতায় ঘেরা ছিল সেটা কিন্তু অন্য জায়গাগুলোতে দেখা যায়নি। এটাই বলার যে ক্রাউডটাই তো ম্যানেজ করতে হতো, সেই ক্রাউড ম্যানেজমেন্টই হয়নি, মিস ম্যানেজমেন্টটা এখানেই। সেখানে যদি কোনো মন্ত্রী সেলফিও তুলতেন এবং লিওনেল মেসিকে খুব সুন্দরভাবে দেখা যেত, তাহলে কিন্তু এত অভিযোগই আসতো না, এগুলো আসতোই না। এখন যে এত অভিযোগ আসছে তার কারণ হচ্ছে যে তারা মেসিকে দেখতে পারেননি এবং তারা বলছেন যে তাদের সঙ্গে স্ক্যাম হয়েছে। তারা যেটা বলছেন সঠিক বলছেন, কারণ সত্যি সেদিন আমিও স্টেডিয়ামে ছিলাম, মেসিকে কিন্তু দেখা যায়নি এবং মেসি ওই 22 মিনিট মতন ছিল। তারপরে কর্মসূচি সংক্ষিপ্ত করে নেওয়া হয় এবং সংক্ষিপ্তটা হঠাৎ করেই করে নেওয়া হয়। তার কারণ হচ্ছে তোমাকে যেগুলো বললাম যে কোনো ফুটবলারকে যদি কোনোই দিয়ে খোঁচা দেওয়া হয়, এরকম এক্সপিরিয়েন্স তো সাধারণত হয় না ফুটবলারদের। তো তারপরে তাদের টিম নিশ্চয়ই দেরি করবে না যে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাইবে এবং সেটাই হয়েছে। তবে এই মুহূর্তগুলো অবশ্যই এখানে হতে পারতো, কলকাতায় হতে পারতো এবং এটা মানে লাইফ টাইম একটা অপরচুনিটি মিস হলো এবং এটা সারা জীবন একটা ক্ষত হয়ে থাকবে যে লিওনেল মেসি এলেন, মানে 4টে জায়গায় গেলেন, বাকি 3টে জায়গায় এত সুন্দরভাবে সব কিছু হলো। একটা জায়গায় মানে সেলফি তোলার পরে বিতর্ক অবশ্যই হয়েছে, কিন্তু দর্শকরা ঠিক আছে, দর্শকরা তো মেসিকে দেখেছে, তিনি বল নিয়ে জাগলিং করেছেন, সব ঠিক আছে। এই যে শুভশ্রীকে নিয়ে এত কথা হচ্ছে, ওখানেও তো এত বলিউড স্টার ছিল, ঠিক আছে। ওখানে যদি এই সেম কেস যদি মুম্বাইতে হতো, মুম্বাই ধরো এই একই জটনা থাকতো, মেসিকে দেখা যেত না, তখন কিন্তু এদেরকে নিয়েও সেই কথাই হতো যে টাইগার সব ওখানে কি করছেন, যতই তিনি মহাদেব প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকুন না বা অন্যান্যরা কি করছেন। কারণ জনতার রাগ যখন হয়ে যায়, যখন তারা দেখতে পাচ্ছেন যে তারা মেসিকে দেখতে পাচ্ছেন, মানে মেইন যে মানুষ যিনি প্রোটাগনিস্ট, তাকে যদি আমি দেখতে না পাই, তাহলে আশেপাশের মানুষজনকে তো দেখে লাভ নেই। এই জিনিসটা যদি মানে মুম্বাইতে হতো, যে যতটা থাকতো মেসিকে দেখা যাচ্ছে না, তখন কিন্তু এই সেলফি তোলা নিয়ে আরো বিতর্ক হতো অমৃতার, এই দেবেন্দ্র ফডনবিসের স্ত্রীর। তাই এখানে বিতর্কটা আরো জোরালো হয়েছে কলকাতাতে, কারণ মেসিকে দেখা যায়নি এবং সেই জন্য একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ এগুলো চলছে এবং চলবে। এটা এত সহজে কিন্তু থামবে না এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে সল্টলেক স্টেডিয়ামের, এটা বলার ভাষা নেই। তবে এটাই বলবো যে শেষমেশ একটা আফসোস এবং সারা জীবন এই আফসোসটা থেকে যাবে যে 4টে ভেন্যুতে এলো লিওনেল মেসি, কিন্তু কলকাতায় সেই ছবিটা মানে এই 13 থেকে 15-র মধ্যে যে সফরসূচি, ওই বিশৃঙ্খলার ছবিটা কিন্তু বারবার প্রকট হয়ে আসছে। একদমই, এবং এই বিশৃঙ্খলার ছবি এবং যে বার্তা বিশ্বের কাছে গেল, সেটা বোধহয় খুব একটা কলকাতার জন্য লজ্জার দিন হয়ে থাকলো। আমরা এই আলোচনা নিয়ে ফিরছি আরও একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। এই আলোচনা তো আমরা করছি গত কয়েকদিন ধরে, এই রেসটা বোধহয় অনেক দিনই চলবে। তবে এবার একটু আইপিএল এর খবরে আসি। আগামীকাল আইপিএল এর মেগা অকশন রয়েছে আবুধাবিতে, এবং আমি জয়জ্যোতির কাছে আসবো। জয়জ্যোতি, কোন কোন ক্রিকেটারের ওপর নজর থাকছে আগামীকাল? অবশ্যই অনেকের দিকে নজর থাকবে, তবে একটু জানিয়ে রাখি যে 350 জন ক্রিকেটার নিলামে উঠবে। 10টি দল 77 জন ক্রিকেটারকে কিনতে পারবে। তার মধ্যে 16 জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন এবং একই সঙ্গে 96 জন বিদেশি ক্রিকেটার, 224 জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার, 14 জন ঘরোয়া বিদেশি ক্রিকেটার। এই হচ্ছে মোটামুটি প্লেয়ার লিস্ট এবং নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের দিকে। কীভাবে দল সাজাবে কলকাতা নাইট রাইডার্স? বলে রাখি যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের তারকা বেশ কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। আমরা আন্দ্রে রাসেলকে দেখতে পেয়েছি যে তাকে রিটেন করে রাখেনি। আন্দ্রে রাসেল অন্য ক্যাপাসিটিতে অবশ্যই পাওয়ার কোচ হিসেবে যুক্ত হয়েছেন কেকেআরের সঙ্গে। ভেঙ্কটেশ আইয়ার, যিনি এত টাকা দিয়ে তাকে নেওয়া হয় এবং তার সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করা হয়, তাকে ছেড়ে দিয়েছে। আবারও কি ভেঙ্কটেশ আইয়ারের জন্য ঝাঁপাবে কেকেআর? নজরে থাকবে অবশ্যই এই ভেঙ্কটেশ আইয়ার এবং আরও যেসব বিদেশি ক্রিকেটারদের দিকে নজর থাকবে। ডেভন কনওয়ে, জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক, ক্যামেরন গ্রিন মানে কালকে কিন্তু ঝড় তুলবে নিলাম টেবিলে, এটা বলা বাহুল্য। সরফরাজ খান, ডেভিড মিলার, পৃথ্বী শাহ, একই সঙ্গে ভারতীয় আদার্স যে 2 জন ক্রিকেটার রাহুল চাহার, রবি বিষ্ণই, এদের দিকেও নজর থাকবে। দেখা যাক কি হয়, তবে একটা জমজমাট নিলাম হতে চলেছে আগামীকাল বলা বাহুল্য। একদমই, এবং সব থেকে বেশি বোধহয় নিলামের জন্য টাকা দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কাদের নজরে থাকছে কলকাতা নাইট রাইডার্স? দেখো, এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের পার্সে সব থেকে বেশি টাকা, মানে এই মুহূর্তে কিং খানের দলের অবস্থা একদম কিং, মানে তারা একদম হেসে খেলে কিন্তু তারা নামবেন নিলামে। তবে
স্ট্র্যাটেজিটা ঠিক রাখতে হবে। ভেঙ্কি মাইসেলের চওড়া হাসি অবশ্যই আমরা দেখতে চাইবো আগামীকাল। একটু বলে রাখি যে পার্সে কত টাকা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের, 64,30,00,000 টাকা। 64,30,00,000 টাকা। কালকে সব থেকে বেশি দামি যে ক্রিকেটারকে নেওয়া হবে সব থেকে বেশি দাম দিয়ে, সেটা কলকাতা নাইট রাইডার্সে যদি আসে অবাক হবেন না। কেকেআরের তো এই অবস্থা। সিএসকের ঝুলিতে রয়েছে 43,40,00,000 টাকা। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আছে 25,50,00,000 টাকা। লখনৌ সুপার জায়ান্টসের কাছে 22,95,00,000। দিল্লি ক্যাপিটালসের কাছে 21,80,00,000। বেঙ্গালুরুর কাছে 16,40,00,000। রাজস্থান রয়্যালসের কাছে 16,05,00,000। গুজরাট টাইটান্সের কাছে 12,90,00,000। একই সঙ্গে পাঞ্জাব কিংসের কাছে 11,50,00,000। অর্থাৎ পাঞ্জাবের কাছে সব থেকে কম টাকা রয়েছে 11,50,00,000 প্রীতি জিন্টার দলের কাছে। কিন্তু যারার কাছে কম থাকলে কি হয়, ভিলের কাছে কিন্তু সব থেকে বেশি টাকা রয়েছে। কেকেআরের কাছে আরও একবার বলে দিচ্ছি, কলকাতা নাইট রাইডার্সের কাছে 64,30,00,000 টাকা রয়েছে। তবে টাকা থাকলেই হবে না, পরিকল্পনাটা মস্তিষ্কে হবে এবং ঠিক স্ট্র্যাটেজি নিয়ে প্লেয়ার সিলেক্ট করতে হবে। কলকাতা নাইট রাইডার্স গতবার কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি, তার আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। কিন্তু আবারও যদি সুদিন ফিরিয়ে আনতে হয় তাহলে নতুন করে কিছু ভাবতে হবে। এবং যা খবর পাওয়া যাচ্ছে এবং বাকি অন্যান্য ক্রিকেট এক্সপার্টরা যেটা বলছেন, আন্দ্রে রাসেলের অভাবটা কে পূরণ করবে? অনেকেই বলছে ক্যামেরন গ্রিন কি নতুন আন্দ্রে রাসেল হয়ে উঠবেন কলকাতা নাইট রাইডার্সের জন্য? ক্যামেরন গ্রিনের দিকে চোখ থাকবে এবং ক্যামেরন গ্রিনের নামটা যখন উঠবে তখন কিন্তু 3-4টে ফ্র্যাঞ্চাইজের মধ্যে টি-20 ম্যাচ চলবে কালকে নিলাম টেবিলে, এটা বলা বাহুল্য। একদমই। এবং গত আইপিএলে কেকেআরের পারফরমেন্স কিন্তু সেভাবে ভালো ছিল না। সেক্ষেত্রে এবার কি স্ট্র্যাটেজি নিয়ে কেকেআর নামবে? এবং আন্দ্রে রাসেলের সঙ্গে কেকেআরের একটা দীর্ঘ বন্ধুত্ব, কেকেআর এবং আন্দ্রে রাসেল পরস্পর পরিপূরক। যখন আন্দ্রে রাসেল ছাড়লেন এবং সেই জায়গা থেকে আগামীকাল কেকেআর কার দিকে ঝাঁপাবে সেটা তো নজর থাকবেই আমাদের। তবে আনক্যাপড প্লেয়ার যারা রয়েছেন তাদের দিকে মানে তারা কারা কারা থাকতে চলেছেন কালকে? আনক্যাপড ক্যাপড প্লেয়ারে আমি টোটাল হিসেব আমি এখন এখানে বলা বোঝানো মুশকিল। আমি আরও একবার বলে দিচ্ছি যে টোটাল যেসব ক্রিকেটার রয়েছে তাদের মধ্যে মেইন যাদের দিকে নজর থাকবে তারা কারা আরেকবার বলছি। ডেভেন কনওয়ে, জ্যাক ফ্রেজার ম্যাককুর্ক, তিনি কিন্তু ভালো ব্যাটার এবং বড় বড় শট খেলতে সিদ্ধহস্ত। একই সঙ্গে ক্যামেরন গ্রিনের কথা তো আপনারা জানেন। এবং সরফরাজ খান রয়েছেন। সরফরাজ খানকে আসলে আমরা আন্ডার এস্টিমেট করি সবসময়। সরফরাজ খান আমরা কখনো বলি ভালো টেস্ট ব্যাটার, আইপিএলে সুযোগ পেয়েছেন কিন্তু সেই সুযোগটা খুব একটা সদ্ব্যবহার তিনি করতে পারেননি। তবে দেখা যাক এবার নতুন জন্ম হয় কিনা সরফরাজ খানের। ডেভিড মিলার রয়েছেন, আরও একবার কি কিলার মিলার দেখবো, মানে ডেভিড মিলারকে কিলার মিলার রূপে। পৃথ্বী শাহ রয়েছেন, ভেঙ্কটেশ আইয়ার, রবি বিষ্ণই, রাহুল চাহার, এদের প্রত্যেকের দিকে কিন্তু নজর থাকবে। তাই দেখার বিষয় যে কি হয় শেষ পর্যন্ত। আরও একবার বলে দিচ্ছি যে 10টি দল রয়েছে এবং 10টি দল 77 জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে 350 জন ক্রিকেটার নিলামে উঠবে। একই সঙ্গে বলে রাখি যে এই যে ভাগটা এটাও করা দরকার, যেখানে 16 জন ভারতীয় ক্রিকেটার রয়েছে, একই সঙ্গে 96 জন বিদেশি ক্রিকেটার, 224 জন রয়েছে ঘরোয়া ভারতীয় ক্রিকেটার, একই সঙ্গে 14 জন ঘরোয়া বিদেশি ক্রিকেটার। 350 জনের এই নিলাম লিস্ট কি হবে শেষ পর্যন্ত সেই দিকে নজর থাকবে। তবে সবার প্রথমে নজর থাকবে সেই কলকাতা নাইট রাইডার্সের দিকে। অবশ্যই কেকেআর ভক্তরা দেখতে চাইবে আগামীকাল ভেঙ্কি মাইসেলের চওড়া হাসি এবং একটা ভালো টিম হোক কলকাতা নাইট রাইডার্সের। 2012 সালে, 2014 সালে, 2024 সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। আরও একবার যদি 2026-এ হয় তাহলে ক্ষতি কী? এবং সেটার জন্য কিন্তু লড়াইটা আগামীকাল থেকেই শুরু করতে হবে, কারণ ভালো টিম না হলে ভালো খেলতে পারবে না। মানে ভালো পারফরমেন্স তখনই হবে যখন ভালো টিম হবে। তাই ঘরোয়া যেসব ক্রিকেটার রয়েছে তাদের দিকেও যেমন নজর থাকবে এবং কেকেআরের স্কাউট টিম কী রকম কাজ করেছে, কারণ বড় নাম তো আমরা সবাই জানি, ছোট ছোট অনেক সময় কি হয়, অনেক ক্রিকেটার আমরা জানি যে হয়তো নাম জানি না, মানে তিনি কীরকম খেলেন যা আমাদের কোনো ধারণা নেই, কিন্তু স্কাউট টিম ঠিক তাকে তুলে আনে
এই যেরকম জসপ্রীত বুমরাকে জন রায় তুলে এনেছিল মুম্বাইয়ের হয়ে তিনি খেলেছেন, এবং তারপর এখন মুম্বাইয়ের মানে জসপ্রীত বুমরা এখন মহাতারকা বলতে গেলে। প্রবীণ তাম্বে মানে কেউ জানতোই না কে ক্রিকেটার, এত বয়স্ক ক্রিকেটার প্রবীণ তাম্বেও কিন্তু একটা সময় জমিয়ে দিয়েছেন। তাই এটাই বলার যে নজর থাকবে যে কেকেআর এর স্কাউট টিম কি কাজ করেছে, কিরকম কাজ করেছে, এবং আশা রাখবো আমরা অবশ্যই যে খুব ভালো একটা টিম হবে এবং কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী আইপিএল জয়ের লড়াইটা আগামীকাল মরুশহর থেকেই শুরু হবে। অর্থাৎ আগামীকাল একটা জমকালো মেগা অকশন হতে চলেছে আইপিএল এর বিদেশের মাটিতে। আমরা আলোচনায় ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। গতকাল আমরা দেখলাম যে টি-20 সিরিজে ভারতের কামব্যাক, এবং এই মুহূর্তে ভারত 2-1 রয়েছে এই সিরিজ, ভারত দক্ষিণ আফ্রিকা। আগামী ম্যাচ রয়েছে বুধবার। ভারতীয় শিবিরে কি খবর রয়েছে জয়জ্যোতি? দেখো 2-1 এগিয়ে রয়েছে অবশ্যই, তবে একটা খারাপ খবরও রয়েছে। যে খবরটা আমি বলবো এখন, যে অক্ষর প্যাটেল তিনি কিন্তু আর মানে পরবর্তী ম্যাচগুলো খেলতে পারবেন না। ইলনেসের জন্য তিনি এই সিরিজ থেকে রুল আউট হয়ে গিয়েছেন। এটা অবশ্যই খুব একটা ভালো খবর নয় ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য। তবে একটা শান্তির মানে খবর, সেটা হচ্ছে যে ভারত এগিয়ে রয়েছে এই সিরিজে, 2-1 এগিয়ে রয়েছে, এবং অবশ্যই এর পরের ম্যাচ লখনৌ তারপরে আহমেদাবাদ, দুটি ম্যাচই ভারত জিততে চাইবে। এবং যারা পারফর্ম করতে পারছেন না, আমি গতকালও বলছিলাম সূর্যকুমার যাদব, তিনি কিন্তু রানের মধ্যেই নেই। বিগত 20-21টা ইনিংসে তার কোনো অর্ধশত রান নেই। তাই ক্যাপ্টেন মাস্ট ডেলিভার। ক্যাপ্টেন যদি ডেলিভার না করে তাহলে বাকি ক্রিকেটারদের তিনি কি বলবেন? তাই ক্যাপ্টেনকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তো রয়েছেই, তাকে ভালো পারফরমেন্স দিতে হবে। এবং সেই মুহূর্তগুলো যার জন্য আমরা মানে সূর্যকুমার যাদবকে চিনি, স্কাই যে শটগুলো, ইম্প্রোভাইজিং শটগুলো খেলেন, মানে একদম এফোর্টলেসলি খেলেন, সেগুলো খেলতে হবে এবং রান করতে হবে। তাই সূর্যকুমারের দিকে নজর থাকবে। একই সঙ্গে শুভমান গিল এখনও পর্যন্ত কিন্তু সেভাবে স্বচ্ছন্দ দেখা যায়নি। যেখানে অভিষেক শর্মা এত ভালো ব্যাটিং করছেন, তাকে ভালো পারফর্ম করতে হবে। অর্শদীপ সিং মানে পাঞ্জাবে মুল্লানপুরে এত বাজে বোলিং করার পর, খারাপ পারফরমেন্সের পর, একটি ওভারে 7টি ওয়াইড দেওয়ার পর, টোটাল 9টি ওয়াইড দিয়েছিলেন, এবং এত এক্সপেন্সিভ থাকার পর গতকাল কিন্তু নায়কের মতো কামব্যাক করেছেন। এটাই কিন্তু হওয়া উচিত। একদিন খারাপ যাবে কিন্তু তার পরের দিন আমি কামব্যাক করব। এইভাবেই ভারতীয় টিমকে এগিয়ে যেতে হবে, এবং সূর্যকুমার যাদবের তেজটা যেন লখনৌবাসী অ্যাটলিস্টে অনুভব করতে পারে। একদম। এবং টি-20 বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবের যে রানের খরা চলছে একটা লং টাইম ধরে, সেটা কিন্তু সেই খরা কাটিয়ে রানে ফিরতে হবে, ব্যাটে ঝড় তুলতে হবে। অভিষেক শর্মা গতকাল তিনি ব্যাটে কার্যত ঝড় তুলেছেন। অর্শদীপ সিং তিনিও দুর্দান্ত কামব্যাক করেছেন। অবশ্যই নজর থাকবে অধিনায়কের দিকে। জয়জ্যোতি, আজকের আলোচনায় থাকবার জন্য অনেক ধন্যবাদ। আর আজকের স্টেডিয়াম বুলেটিন আমরা এখানেই শেষ করছি। ম্যাচ সংক্রান্ত অন্যান্য আরও আপডেটের জন্য দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।